সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে কথা না বাড়িয়ে চলো আমরা লেসনে যাব। আজকে আমরা তোমাদের টেন্সের উপরে আলোচনা করব। আর আজকে আমাদের লেকচার 6 হচ্ছে ক্লাস 4-এর। ক্লাস 4-এর স্টুডেন্ট, তোমাদের কিন্তু এর আগেও বলেছি ভিডিও চলাকালীন তোমরা অবশ্যই একটা খাতা কলম হাতে রাখবে, কেননা আমি যে লেকচারগুলো দেব সেগুলো মনোযোগ দিয়ে শুনে যে প্রয়োজনীয় বিষয়গুলো যদি তুমি মনে করো এগুলো লিখে রাখা দরকার, তুমি লিখে রাখবে। কেন জানো? তুমি খাতায় লিখে রাখলে তুমি এটা যখন খুশি তখন তুমি এটা ইউজ করতে পারবা। বারবার মোবাইলে ঢুকে ভিডিও দেখা, আমি মনে করি এটা খুব একটা ভালো অভ্যাস নয়। সো তুমি একটা খাতা নিয়ে এগুলো রেকর্ড করে রাখবা, ভিডিও নাম্বার দেবা। যেমন আমার এই ভিডিও নাম্বার কত? লেকচার 6 ক্লাস চলছে। তুমি খাতায় লিখবা লেকচার 6, লিখে তারপর তুমি যে জিনিসটা আমরা দেবো সেটা তোমরা লিখে রাখবা, কেমন? তো আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো ঘরে থেকে থেকে, তাই না? ভয় নাই, দোয়া রাখো খুব দ্রুতই যেন আমরা এ থেকে বের হয়ে আসতে পারি। তো আজকে আমরা টেন্সে যাব, তোমরা খাতা কলম রেডি করো। আর টেন্সের আমরা নতুনভাবে সাজিয়েছি, তা আমি চেষ্টা করছি তোমাদের যতটা শেখানোর জন্য। হ্যাঁ, তো তোমরা প্রস্তুত হও, আমি আলোচনায় যাচ্ছি। আচ্ছা, তোমরা দেখো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে টেন্সের বিষয়টা। দেখো আমাদের টেন্স, তোমরা কিন্তু জানো যে টেন্স আমরা যেটা শিখেছি প্রধানত কিন্তু 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারই কিন্তু মেইন বিষয় শুধু নয়, এর ফাংশনালগুলো তোমাকে জানতে হবে। এর ফাংশনগুলো তুমি জানলে তখন কিন্তু তুমি নিজেকে বলতে পারবে যে আসলে এটা এই টেন্সে, এটা এই টেন্সে। মোট টেন্স 12টা, এটা তোমরা জানো। এবং আমরা একটা শীট দিয়েছি, ওখানে কিন্তু টেন্সের বেশ কিছু জিনিস লেখা আছে, বাট আজকে আমি বোর্ডে শেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমরা টেন্স, এই টেন্সে দেখো আমরা ইনডিফিনিটটাকে আলাদা করেছি, তাই না? তোমরা ভালো করে খেয়াল করো, আমাদের বাজারের বই বা আমাদের বইতে লিখে দিয়েছে এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আসলে ওটা আমার কাছে কেন জানি মনে হয় যে একটু খাপ ছাড়া। আমি প্রথমত শিখাবো ইনডিফিনিট। ইনডিফিনিট কয়টা আছে দেখো, সবগুলো ইনডিফিনিট: প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তা আমার প্রসঙ্গ হচ্ছে এই যে ইনডিফিনিট, এইটা আবার কি জিনিস? আবার এর নাম দিছে প্রেজেন্ট, এইটা আবার কি জিনিস? এটা ইনডিফিনিট, এটার নাম দিছে পাস্ট, এইটা আবার কি জিনিস? ইনডিফিনিট নাম দিছে ফিউচার। রহস্যটা এখানেই। তোমাদের এর আগে বলেছিলাম যে ইনডিফিনিট মূলত একটা হ্যাবিট বোঝায়। আমরা নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করি, সাধারণত যেগুলো প্রতিদিন আমরা করি, খাওয়া দাওয়া থেকে সব, এগুলো সব একটা হ্যাবিট। এই হ্যাবিটগুলোকে আমরা 3টা ভাগ করব: একটা প্রেজেন্ট হ্যাবিট, একটা পাস্ট হ্যাবিট, একটা ফিউচার হ্যাবিট। এভাবে করলে কিন্তু আমরা টেন্সটা দ্রুত শিখে যাই। এই টেন্স নিয়ে শত বছর ধরে শুধু আলোচনা হয়, কিন্তু দেখা যাচ্ছে টেন্স নিয়ে সমস্যা রয়েই যায়। আমি চেষ্টা করছি যতটা সমাধান করা যায়। হ্যাঁ, তো আমরা ইনডিফিনিটের নাম দিয়েছি কি? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো তোমাদের এখানে স্টার চিহ্ন আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট আমরা 3টা ভাগ করেছি। দেখো, বাংলা সাউন্ড, ভার্বাল সাইন, হেল্পিং ভার্ব। এটাকে তোমাকে বুঝতে হবে। বাংলা সাউন্ড হচ্ছে, আমরা তো বাংলা ভাষাভাষী। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের কি? মাতৃভাষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? আমার দেশের বাইরের যে কোনো ভাষা, সেটা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, আরবিক হতে পারে। সো আমরা কিন্তু আমাদের যে মা আমাদের যে ভাষায় কথা শিখিয়েছে, বাবা যে ভাষায় কথা শিখিয়েছে, আমার দেশের যেটা ভাষা সেটা হচ্ছে বাংলা। এটা কি ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর এর বাইরে যে ভাষা আমি শিখতে যাব সেটা আমার কাছে কোন ল্যাঙ্গুয়েজ হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। তো আমরা এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে যাচ্ছি। তো আমরা কিন্তু বাংলা সাউন্ডটা দেখা যায় যে আমরা কিন্তু যেহেতু বাংলা ভাষাভাষী, তো আমরা বাংলা দিয়ে কিন্তু টেন্সগুলো শিখবো, বাংলা দিয়ে কিন্তু আমরা বুঝবো, কিন্তু যেহেতু আমরা সরাসরি ইংরেজি এই মুহূর্তে বলতে পারছি না। তাহলে বাংলা সাউন্ড কি হবে? ই, এ, এম, আই, ও, ও, এই সাউন্ডগুলো থাকতে হবে। যেমন দেখো, ই দিয়ে আমি খেলি, খেলি, এই লির সাথে ই রয়েছে না? খেলি, তাহলে ই পেয়ে গেল। এই যে সাউন্ড আসলো খেলি, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট। কেননা আমার বাংলায় সাউন্ড, এই সাউন্ড হলে আমি নাম বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, কেমন? এরপর দেখো এটা কিভাবে সাউন্ড আসে? সে ক্রিকেট খেলে, খেলে, লের সাথে কি এ আসতেছে না? খেলে, এই দেখো এ আসতেছে। তাহলে এটা কিন্তু একটা বাংলা সাউন্ড, খেয়াল করছো? এবার আসো এম, তিনি কাজটি করেন, দেখছো? তিনি কাজটি করেন। বাবা টিভি দেখেন, 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 এন, এন আসতেছে না?
তাহলে এই সাউন্ড থাকলে আমরা ওটাকে কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কিন্তু বাংলায় শেখাচ্ছি। এবারে 29 বাবা অফিসে যায়, আয় অয় আসতেছে না? তাহলে এই 29 সাউন্ড থাকলে তাহলে ওটাকে কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। এবার ও অথবা অ এবং ও। তুমি তুমি বইটি পড়ো, দেখো তো পড়োর সাথে ও আছে না? পড়ো। তুমি চিঠিটি লিখো, বাবা তুমি খাও, ও আসতেছে না? এগুলি সব প্রেজেন্ট ইনডিফিনিটের চিহ্ন। কেননা এই সাউন্ডগুলো থাকলেই আমরা ধরে নেব এটা কি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমার মনে হয় তোমরা বুঝেছো। এখানে একটা জিনিস শেখার আছে, নেগেটিভে কি সাউন্ড হবে। একটা ইংরেজিতে কিন্তু দেখো আমাদের সাউন্ডগুলো কি কি থাকে? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সাউন্ড, যে কাজটা না করা হয় না। তারপরে নেগেটিভের এরপরে একটা অ্যাফার্মেটিভ সাউন্ড, একটা আছে নেগেটিভ সাউন্ড। নেগেটিভ সাউন্ডে না কথাটা থাকে না, তাহলে ইর সাথে ই না, তাহলে ই না কি হবে? খেলি না। এর সাথে পড়ে না, এন এর সাথে কি দিবা? এন এর সাথে দাও, তিনি কাজটি করেন না, লেখেন না, এন না, লেখেন না, এন না। পেয়েছো? অয় না, যায় না, অয় না, ও না, খাও না, যেও না, ঘুমাও না। তাহলে অ না কি পাচ্ছি না আমরা? তাহলে নেগেটিভে এই সাউন্ডের সাথে না থাকলে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। এবারে ভার্বাল সাইন, সাইন মানে চিহ্ন। আমরা কিভাবে চিনবো? অর্থাৎ ভার্বাল মানে কি? ক্রিয়া, অর্থাৎ একটা বাক্যে যে ওয়ার্ডটা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলা হয়। আমি ভাত খাই, এখানে কোন ওয়ার্ডটা কাজ করা বোঝাচ্ছে? ভাত। আমি না খাই, খাইটা কাজ করা বোঝাচ্ছে। বাবা খবরের কাগজ পড়েন, এখানে কোন ওয়ার্ডটা কাজ করা বোঝাচ্ছে? বাবা খবরের কাগজ পড়েন, তাহলে পড়েনটা কাজ করা বোঝাচ্ছে না? এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, এইটাকে বাংলায় বলা হয় ক্রিয়া। তাহলে ভার্বাল সাইন হচ্ছে চিহ্ন। তাহলে এই টেন্সে ভার্বটা কিসে থাকবে? প্রেজেন্টে, পাস্টে নাকি? আমরা আবারও বলি, ভার্বের 3টা ফর্ম আমরা সংক্ষিপ্ত করেছি। V1 প্রেজেন্ট ফর্ম, V2 ফার্স্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। খুব সহজভাবে পরিচালনার জন্য আমরা বলি V1 V2 V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো চলো আমরা কি জানবো? V1 মানে কি? ভার্ব প্রেজেন্টে থাকবে। তার মানে কোন ভার্ব যদি প্রেজেন্টে থাকে ওটাকে কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। এবারে কি আছে? কখনো আবার এর সাথে এস যুক্ত থাকতে পারে, ইএস যুক্ত থাকতে পারে, আইএস যুক্ত থাকতে পারে। তার মানে কোন ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে, আইএস থাকে, ইএস থাকে, তাহলে ওটাকে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কেমন? নেগেটিভে এখানে দেখো এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্লাস জিরো ভার্ব। এখন ব্যাপারটা হচ্ছে জিরো ভার্বটা কি? এটা আসলে কোনো বই না। জিরো বলতে আমি বুঝি যে অ্যাবসেন্ট, জিরো বলতে বুঝি ওখানে অনুপস্থিত থাকবে। তাহলে এখানে কিন্তু জিরো ভার্ব অর্থাৎ ভার্ব এখানে নাই, অর্থাৎ ভার্ব কি? অ্যাবসেন্ট থাকবে, অনুপস্থিত থাকবে, ভার্ব থাকবে না। জিরো ভার্ব মানে ভার্ব থাকবে না। তাহলে আমরা কি পেলাম? দেখো এম, ইজ, আর অথবা হ্যাভ, হ্যাজ এরপরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে ওটাকেও আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। কেমন? ক্লিয়ার? তাহলে আমার কিন্তু এখানে বোঝা হয়ে গেল। এবার আসো, হেল্পিং ভার্ব হিসেবে থাকবে ডু ডাস। হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাস। অ্যাফার্মেটিভ করো, নেগেটিভ করো, মানে এই ধরনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিভ করো, এখানে কিন্তু ডু ডাসটা আসবে। আমরা একটু উদাহরণে যাই। হ্যাঁ চলো, তাহলে আমরা সে খেলে, ই দিয়ে আগে আসা, আমি খাই, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস। দেখো আসতেছে কি? খাই, ই আসতেছে। এবারে কি তোমার আসতেছে এ। সে লেখে, রাইটস, তাহলে কি? লেখে। এখানে কি আসতেছে? এ আসতেছে, এখানে ই আসতেছে। তোমরা কি বুঝতে পারতেছো? এবার আসো এন, তাহলে কি? হি রিডস দ্য নিউজ পেপার। খবরের কাগজ পড়েন, তাহলে এটা দ্বারা কি দাঁড়াচ্ছে? পড়েন, পড়েন। তাহলে এন কথাটা আসতেছে না? দেখো তো, পড়েন, এন আসতেছে।
তারপরে আসছে কি এ এ এ দিয়ে তোমরা বুঝবা, সে যায়, হি গোস, এগুলো তোমরা বুঝে নাও। তুমি খাও, ইউ ইট, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ইউ ইট, তুমি খাও, তাহলে এখানে অ আসতেছে, ও, ঠিক আছে। ইট, ইট মানে কি, খাও। এটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। এবারে আসো ভার্বের সাউন্ড যেটা আসতেছে, আমরা ভি ওয়ান আমরা ধরো এই যে ভি ওয়ান, এখানে কিন্তু এস বি যুক্ত নাই, আছে দেখো তো, নাই, তাহলে এটাতে কিন্তু এস বি যুক্ত নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর তারপরে কি বলছি, এস ইএস আই এস, তাহলে যেখানে এস ইএস যুক্ত আছে, এখানে এস যুক্ত আছে, তাই না। তারপর ধরো দ্য বার্ড ফ্লাইস, দ্য বার্ড ফ্লাইস, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন। কেমন, তাহলে আই এস এস থাকলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এবার হেল্পিং বাই এম ইজারে আসো, এম ইজারে আসো, হ্যাঁ। অ্যামিজারের বিষয়টা খেয়াল করো, আমি কি বলেছি, অ্যামিজার হ্যাভ হ্যাজ, এরপরে কিন্তু ভার্ব থাকবে না। ভার্ব না থাকলে ওটাকে আমরা কি বলি, জিরো ভার্ব। চলো, যেমন না, আমি স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম স্টুডেন্ট, তাই না। দেখো এম এর পরে কোনো ভার্ব নাই, জিরো আছে, ভার্ব নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অ্যামিজার দুটো কাজ করে, একটা বর্তমান নিজের একটা পরিচয়, কোনো কিছুর পরিচয় বোঝায়, আর বর্তমানে কোনো কিছুর অবস্থান বোঝায়, তুমি কোথায় আছো সেটা বোঝায়, আর তুমি কে রে বাবা, সে কে, এটা বোঝায়। তাহলে আমরা একটু উদাহরণ আসি, এটা কি পরিচয় বোঝাচ্ছে না, আই এম এ স্টুডেন্ট, তাহলে এরকম ইজ দেখি, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ব্যাংকার, হি ইজ এ বিজনেসম্যান, আর দিয়ে দেখো ইউ আর স্টুডেন্ট, তারপরে দে আর ফার্মার্স, এগুলো পরিচয় বোঝাচ্ছে না অ্যামিজার দিয়ে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন। ক্লিয়ার? এখন আমি অবস্থান বোঝাবো, যেমন এম দিয়ে অবস্থান বোঝাই, আই অ্যাম অ্যাট হোম, আমি বাসায় আছি। এখানে কি ভার্ব আছে, দেখো তো, জিরো ভার্ব, জিরো ভার্ব। আই এম অ্যাট হোম, এম এর পরে কি ভার্ব আছে, নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন। ঠিক আছে, এর অনেক বিস্তারিত আলোচনা আছে, তা আপাতত তোমরা বুঝে নাও, তোমরা যেন ভুল না করো। তাহলে এম ইজের একই, বাবা কোথায়, ফাদার ইজ অ্যাট অফিস, তোর বন্ধুরা কোথায়, দে আর অ্যাট হোম, দে আর অ্যাট হোম, এটা কি অবস্থান, থাকা বোঝাচ্ছে। আর পরিচয় যদি বোঝাও, এই ওরা কারারে, দ্য বয়েজ আর স্টুডেন্টস, হেই হু আর দে, ও দে আর মাই ফ্রেন্ডস, তাহলে এই দেখো দে আর মাই ফ্রেন্ডস, তাহলে এখানে কি পরিচয় বোঝাচ্ছে না। আর যদি বলা হয় এ ওয়ার দে, তারা কোথায় আছে, ও দে আর অ্যাট হোম নাও, ওয়ার ইজ এ, সে কোথায় আছে, হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। ওয়ার ইজ ইয়োর ফাদার, মাই ফাদার ইজ অ্যাট অফিস। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম। এবারে দেখো তোমরা আমি যে হ্যাভ হ্যাজ আসো, হ্যাভ হ্যাজটা কি, শুধু মালিকানা। হ্যাভ হ্যাজটা কি, হ্যাভ হ্যাজ দ্বারা মালিকানা। এই যে কলম, এটা কার, তোমার, এটা কিন্তু আমার কলম, তাহলে আমার একটা কলম আছে। হ্যাভ হ্যাজ দ্বারা মালিকানা বুঝায়, অধিকার বুঝায়। তুমি বাসায় আছো না, বাসাটা কার, তোমার বাবার, বাবার, তাহলে কি এটা তোমাদের না, তাহলে আমাদের একটা বাড়ি আছে বলা যায় না। তোমার এই দেখো তো, তুমি যে ভিডিওটা দেখতেছো, এই মোবাইল অথবা ল্যাপটপটা কার, অন্য বাড়ি থেকে নিয়ে আসছো, নিশ্চয় এটা তোমার। তাহলে তোমার মানে কি, তোমার একটা অধিকার, আমার আছে, বাবার আছে, আমার আম্মুর আছে, এগুলো সব একটা অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। এরপরে অন্য কোনো ভাব থাকে না। তাহলে দেখো আমরা লিখবো যে আমার একটি সুন্দর কলম আছে, বা তার একটা সুন্দর কলম আছে, আমরা সেটা দিয়ে দিই। হি হ্যাজ আ নাইস, হি হ্যাজ এ নাইস ফ্যান। একটা জিনিস মনে রাখবা, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ। এখন ধরো ইউ হ্যাভ সাম মানি, তোমার কিছু টাকা আছে, তাহলে ইউ এর সাথে হ্যাভ আর হির সাথে হ্যাজ হলো। আমার মনে হয় তোমরা বুঝেছো। এবং দেখো এখানে কোনো ভার্ব নাই, জিরো ভার্ব, এখানেও কোনো ভার্ব নাই, জিরো ভার্ব। তাহলে আমরা আজকে শিখে ফেললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাউন্ড কি, আমার সাথে বলো, ই এ এন আই ও ও ও, আর নেগেটিভে ইনা আনা আনা। তাহলে কি ভি1 ভার্ব প্রেজেন্ট ফর্ম এজ বেস থাকলে এটা, আর এম ইজ আর হ্যাভ এর পরে জিরো ভার্ব থাকলে ওটা প্রেজেন্ট চিহ্ন। এখন আমরা ডু ডাজ দিয়ে শিখবো কিভাবে ডু ডাজ ইউজ হয়। দেখো, যেমন দেখো, সে খায় না,
হি ডাজেন্ট হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ হয়। হি ডাজ নট লাইক ইট, এটা দিয়ে দিই আমরা, লাইক ইট। তাহলে ডাজ নট কেন বসলো? হির কারণে। হি কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু ডাজ বসলো। তাহলে ইজ নট লাইক ইট, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এবার ইন্ডিকেটিভ একটা করো তো, দেখো ডু ইউ এট দ্য ফুড, তুমি কি খাবারটি পছন্দ করো? ডু ইউ, ইউ হচ্ছে ইউ এর সাথে কখনো ডাজ হয় না, তাহলে আমরা এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট জন্য। এগুলো কিন্তু হেল্পিং ভার্ব ডু ডাজ কিন্তু হেল্প করতেছে, যেমন তোমার লাইক কে হেল্প করতেছে ডাজ নট, এখানে ইট কে হেল্প করতেছে ডু। তোমরা কি ক্লিয়ার? তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট মোটামুটি একটা ক্লিয়ার। এবার চলো ফার্স্ট ইনডিফিনিট। তোমাদের এর আগেই বলি যে প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি আমরা যেমন ডু কে পাস্ট করলে হয় ডিড, গো কে পাস্ট করলে হয় ওয়েন, প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট করো হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, ওটারই পাস্ট ফর্ম। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা প্রথমেই বাংলা সাউন্ডটা শিখে নিই। লাম থাকবে, ল থাকবে, লেন থাকবে। যেমন লাম কি? আমি টিভি দেখলাম, দেখলাম, তাহলে লাম থাকলে পেজে পাস্ট ইনডিফিনিট। ল, সে নাস্তা খেলো, খাওয়া কাজটা কি? পাস্ট মানে কি জানো? যে কাজটা ঘটে গেছে, যে কাজটা হয়ে গেছে, এবং হয়ে যাওয়া কাজটা বাংলা সাউন্ড লাম, ল, লেন দিয়ে বুঝাইতে হবে। বুঝলি? তোমার বাবা বললো, মা বা বাবা, এই তুমি একটা ছবি আঁকো তো। তোমার যখন আঁকা শেষ করবা তখন তুমি কি বলবা? বাবা আমি ছবিটি আঁকলাম, বা আমি ছবিটি এঁকেছিলাম, এরকম বলবা। কিন্তু তাহলে লাম, ল, লেন দিলে এটাকে পাস্ট ইনডিফিনিট আমরা বলবো। তার মানে কাজটা শেষ করছো, তারপরে ল গেল, লেন গেল। তিনি খেলেন, তিনি চলে গেলেন, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের চিহ্ন। আর এখানে নেগেটিভে লাম না, ল না হবে, অর্থাৎ লাম না তিনি, আমি খেলাম না, ল না সে আসলো না, লেন না কি তিনি আসলেন না, তিনি খেলেন না, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট চিহ্ন। এখানে আর একটা চিহ্ন আছে, তোমাদের একটু টাচ দিয়ে রাখি, তাম, ত, তেন, এটা আসলে পাস্ট ইনডিফিনিট বলা যায়। মূলত এটি কিন্তু তোমার ফার্স্ট হ্যাবিট, তাম, ত, তেন। খুব খেয়াল করছো? যেমন আমি যদি বলি যে সে প্রায় এখানে আসতো, এখানে উড ইউজড আছে, সেটাতে পরে যাচ্ছি, এটা কিন্তু একটা পাস্টের চিহ্ন। হ্যাঁ, হি কেম হিয়ার, হি অফেন কেম হিয়ার, এটাও হয়। এছাড়া আরেকটা আছে উড এবং ইউজ টু হয়, ওটা তোমরা পরে যাচ্ছি। জাস্ট আপাতত বোঝো বাংলা সাউন্ড লাম, ল, লেন, নেগেটিভে লাম না, ল না। আর একটা হ্যাবিটের ক্ষেত্রে, হ্যাবিট অতীত অভ্যাস, কি অভ্যাস? অতীত অভ্যাসের ক্ষেত্রে এটাও পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাম, ত, তেন হয়। তাম, ত, তেন মানে কি? আমি খেতাম, যেতাম, খেলতাম। এই যে তাম, তো বাবা যেত, বাবা আসতো, এইগুলো সব তাম, ত, তেন। ঠিক আছে? ভার্বাল সাইন কি? ভার্ব কি অবস্থায় থাকবে? V2, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম থাকবে। কি থাকবে? ওয়াজ, ওয়্যার। কি থাকবে? হ্যাড। এরপরে কিন্তু জিরো ভার্ব, অর্থাৎ ভার্ব থাকবে না। কেমন? তাহলে ওয়াজ, ওয়্যার, হ্যাড, এরপরে জিরো ভার্ব। তোমরা কি ক্লিয়ার? আর হেল্পিং ভার্ব কি হবে? ডিড। আর ডিডকে যদি তুমি নেগেটিভ করো, পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করলে ডিড নট, V1 হয়। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। V1 মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে হেল্পিং ভার্ব ডিড হলে এটাকে নেগেটিভ করলে ডিড নট হবে, ডিড নট হলে V1 হয়। মনে থাকবে? ডিড নট হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা ক্লিয়ার? আমরা চলো একটু উদাহরণে তোমাদের সাথে আলোচনা করে আসি। তাহলে প্রথমে কি আসছে? আমাদের লাম আসতেছে, তাই না? তাহলে লাম দেখতে বলো। লাম মানে কি? আমাদের কথা, আমার কথা। তাহলে আমি দেখলাম, আমি আর অন্য কিছু দিচ্ছি না, খুব দ্রুত আমি শেখাবো। আমি দেখলাম, তাহলে আই কি? আই V2 হবে না? ভার্ব সাইন কি? V2। তাহলে সি কে পাস্ট করলে কি হয়? স। তাহলে আই স, কি দেখছো সেটা পরের ব্যাপার। তাহলে পাস্ট ইনডিফিনিট গেল। এরপরে কি? ল, তাহলে সে আসলো, কি হবে? কামকে পাস্ট করলে কি হয়? কেম। হ্যাঁ, কোথায় আসলো সেটা পরের হিসাব। তারপর হচ্ছে লেন, তাহলে কি? তিনি চলে গেলেন। যাওয়ার ইংরেজি কি? গো। আর গোকে V2 করলে কি হয়? তিনি চলে গেলেন। ওয়েন, তাহলে শি ওয়েন্ট। এই আমাদের পাস্টে গেল। এখন চলে আসো আমাদের নেগেটিভ। নেগেটিভে যদি আমরা করতে যাই তখন লাম না, ল না, লেন না হবে। তাহলে তিনি খেলেন না, তাহলে কি? হেল্পিং ভার্ব কি নেব? তিনি খেলেন না, কি নেব বলো?
ডিড নট বসলে কি হবে, মেইন ভার্ব কি হয়, প্রেজেন্ট, V1 হয়, তাহলে হি ডিড নট ইট, তিনি খেলেন না। কেমন? এখন ধরো আমরা ইন্ডিকেটিভ করব, ডিড লাগবে, যেমন তুমি কি এসেছিলে, তুমি কি এসেছিলে, ল আছে না, তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম। কেমন? দেখো ডিড বসলো ভার্ব কি হয়ে গেল, V1 হয়ে গেল। কেমন বুঝছো তোমরা? তাহলে ডিড ইউ কাম, ডিড বসলে আবার কেম দিও না, মনে থাকবে, ডিড থাকলে ভার্ব কি হয়, V1 হয়। তাহলে আচ্ছা, এটা গেল আমাদের ওয়াজের দিকটা। ওয়াজের কি, অ্যামিজার আর ওয়াজের ব্যবহার একদম একই, শুধু ওটা প্রেজেন্ট বর্তমান, এটা অতীত। যেমন দেখো আমি এখন কিন্তু ছাত্র না, আমি এখন শিক্ষক হয়ে গেছি, তাহলে আমি কি লিখবো, আমি ছাত্র না আমি ছাত্র ছিলাম, কোনটা লিখবো বলো, আমি ছাত্র ছিলাম। তাহলে কি হবে, আই ওয়াজ আ স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমি কি এখন ছাত্র, এখন কিন্তু আমি ছাত্র নই। তার মানে পাঁচটা যেটা পরিচয় বোঝাবে অতীতের, তার মানে সে ছিল, এখন কিন্তু সে না। আই ওয়াজ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, এখন কিন্তু আমি ছাত্র নই, আমি এখন টিচার, আমার পরিচয়টা বদলে ফেলেছি। বাট তোমার পরিচয় কিন্তু এখনো বদলেনি। তুমি যখন অনেক বড় হবা, অনেক বড় বড় জব করবা, তখন তুমি আর আই ওয়াজ স্টুডেন্ট তখন বলতে হবে। এখন কিন্তু তোমাকে স্টুডেন্টই বলতে হবে, আই অ্যামই বলতে হবে। কিন্তু আমার বয়সে আসলে তখন তোমাকে বলতে হবে আই ওয়াজ স্টুডেন্ট। তাহলে এটা পরিচয় কেন, অতীত পরিচয়। অতীতে আমি কি ছিলাম, ছাত্র, এখন আমি ছাত্র নই, এখন আমি আই অ্যাম এ টিচার। আচ্ছা, এরপরে তুমি কি করবা, অবস্থানে আসো। যেমন এখন আমি বাড়িতে নাই, এখন কোথায়, আমি মাস্টার মাইন্ডে। তাহলে আমি যখন বাড়িতে থাকবো তখন কি আই অ্যাম এট হোম। এখন আমি কি বলবো, আমি কি বাড়িতে, এখন আমি ক্লাস নিচ্ছি তোমাদের, তাহলে কি বলবো, আমি বাড়িতে আছি না বাড়িতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ এট হোম, আই ওয়াজ এট হোম, অর্থাৎ আমি বাড়িতে ছিলাম, এখন মাস্টার মাইন্ডের ক্লাসে। তাহলে এখন বর্তমানে পরিচয় আসতেছে আই অ্যাম অ্যাট মাই ক্লাস, আই অ্যাম অ্যাট মাস্টার মাইন্ড। কিন্তু বাড়িতে যখন ছিলাম, এখন তো বাড়িতে নাই, তাহলে কি বলবো, ওটা আই ওয়াজ এট হোম। তাহলে অবস্থানটা ক্লিয়ার। তাহলে আমরা কি, ওয়াজেরও অতীত অবস্থান বোঝায়, অতীত পরিচয় বোঝায়। কেমন? হ্যাডে চলে আসো। হ্যাড হচ্ছে কি, কোনো কিছু থাকা, মালিকানা। এই কলমটা আমার, কলমটা ধরে নাও হারিয়ে গেছে, হাতে আমার কলম নাই, তাহলে আমি কি বলবো, আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল, এখন কি আছে, দেখো কলম নাই আমার হাতে, কিন্তু এই যে আই হ্যাভ এ পেন, পাস্ট করে দেই, কলম নাই, তাহলে কি বলবো জানো, আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। পাস্ট হয়ে গেছে না, এখন আবার প্রেজেন্ট করে দেই, আই হ্যাভ এ ফ্যান। তোমরা মনে বুঝে গেছো? তো এবার দেখো, আমার মনে হয় যে ওয়াজ ওয়ার এখানে হ্যাডের ব্যাপারটা গেল, এরপরে কিন্তু কোনো ভার্ব থাকবে না, জিরো ভার্ব। ডিড এটাও বুঝলাম। শুধু তাম তো টেনটা একটু বুঝে আসি। তাম তো টেনটা কখন হবে, কোনো অতীত অভ্যাস বোঝায়, সেটা উড এবং ইউজ টু ইউজ করবা। একটু আলোচনা করে আসি, একটু ছোট্ট করে আলোচনা করি। আমরা টেন্সটা আজকে এই তিনটা সুন্দর করে করব, এরপরে আমরা কন্টিনিউয়াসে চলে যাব। কেমন? যেমন ধরো, সে চা পছন্দ করত, সে চা পছন্দ করত, বাংলা, হ্যাঁ পছন্দ করত, তাহলে হি, এই তখন উড দিবা, অথবা ইউজ টু দিবা, ইউজ টু টেক টি, বা ইউজ টু লাইক টি দাও, লাইক টি, ব্যাস। এই তাম তো তেন বলতে সে চা পছন্দ করতো, হি উড অথবা হি ইউজ টু, যে কোনো একটা, হয় তুমি এইটা ইউজ করবা না এইটা ইউজ করবা, যে কোনো একটা। কিন্তু তাহলে সে চা পছন্দ করতো, হি উড লাইক টি, অথবা হি ইউজ টু লাইক টি। এই ইউজ টু উড থাকলে তখন তাম তো তেন কথাটা চলে আসে, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট। কেমন? এটা একটা মডেল অক্সিলারিজ। তাহলে কি, সে চা পছন্দ করতো, হি উড লাইক টি, আরেকটা হি ইউজ টু লাইক টি। আমার সঙ্গে বলো, সে চা পছন্দ করতো, হি উড লাইক টি, হি ইউজ টু লাইক টি। ক্লিয়ার? তাহলে এটা কি তাম তো তেন, আমি পছন্দ করতাম, বাবা পছন্দ করতো, মা পছন্দ করতো, শেষ। এবার আসো ফিউচার ইনডিফিনিট। ফিউচার মানে কি, অপেক্ষমান। যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল। আমার সঙ্গে বলো, যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল। বাংলা সাউন্ড কি হবে, বে, ব, বেন। নেগেটিভে কি হবে, বেনা, বনা, বেন না। ক্লিয়ার? কারণ ভবিষ্যতে কিছু বুঝতে গেলে আমাদেরকে বে বনটা আসবে। যেমন বাবা আসবেন, মা রান্না করবে, আমি স্কুলে যাব,
যাওনি কিন্তু, যাবো, বে, ব, বেন, এগুলো ফিউচার ইনডিফিনিটের বাংলা সাউন্ড। এই সাউন্ডগুলো বাংলায় থাকলে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট। ভার্বাল সাইন কি থাকবে? V1, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে ভার্বটা প্রেজেন্ট হয়। আর হেল্পিং ভার্ব কি হয়? শ্যাল উইল। কেমন? তাহলে আমরা দেখো প্রেজেন্ট হেল্পিং ভার্ব ডিড আস, পাস্ট হেল্পিং ভার্ব ডিড, ফিউচার হেল্পিং ভার্ব শ্যাল উইল। শ্যাল উইল যেখানে, ফিউচার সেখানে। তাহলে আমরা একটু উদাহরণে চলে আসি, চলো। যেমন বাবা আজ আসবেন, বাবা আজ আসবেন কি হবে? ফাদার উইল কাম টুডে, ফাদার উইল কাম টুডে। ব্যাস, তুমি উইল হয়ে গেল। এটি নেগেটিভ করলে কি হবে? ফাদার উইল নট, আমি যাব না, আই শ্যাল নট, আই শ্যাল নট গো। শুধু মনে রাখো শ্যাল নট কে আমরা সংক্ষিপ্ত করলে হবে শান্ট, আর উইল নট কে সংক্ষিপ্ত করলে হবে অন্ট। তোমরা এইভাবে লিখতে পারো, এটা শান্ট, এটা অন্ট। এটা শান্ট হচ্ছে কি শ্যাল নটের শর্ট, আর অন্ট হচ্ছে উইল নটের শর্ট। কেমন? তাহলে আমরা কিন্তু ফিউচারে বুঝে ফেলে একইভাবে। তাহলে শ্যাল উইলে পেলাম, তাহলে আমি কি যাব, ইংলিশ কি হবে? শ্যালটা আগে নিয়ে আসো, শ্যাল আই গো। তিনি কি আসবেন? উইল ই কাম। তোমরা কি ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এইভাবে আমরা তিনটা শিখলাম। পরের দিন কিন্তু আমি তোমাদের বাংলা দিয়ে দেব, তোমরা এই ট্রান্সলেশনটা রেডি করবা। তাহলে এই ব্যাপারে কিন্তু আর কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ফিউচারের বাংলা সাউন্ড শিখলাম, ভার্বাল সাউন্ড, তোমার কি ভার্বাল সাইন হচ্ছে V1, ভার্ব প্রেজেন্ট ফর্ম, হেল্পিং ভার্ব শ্যাল উইল। এভাবে তুমি সুন্দরভাবে তোমার শিখতে পারো। আমার মনে হয় তোমাদের ভুল হবে না। কেমন? তাহলে আজকে আমরা তিনটা টেন্স শিখলাম। তাহলে ইনডিফিনিটের যেটা বর্তমান কাজ সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে বর্তমানের অভ্যাস বা সচরাচর যা করি, আর অতীতে যেগুলো অভ্যাস বা অতীতে যেটা করেছি বা আগে যেটা করেছি সেটা ফার্স্ট ইনডিফিনিট, যা এখনো করিনি ভবিষ্যতে করতে যাব তখন এটা ফিউচার ইনডিফিনিট। তো আমার ভাই তোমরা দেখে নাও সবাই, এইগুলা খাতায় তুলে নেবা, ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমাদের টেন্সটা ভালো লেগেছে, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের এই ব্যাপারে আরো ডিটেল আলোচনা করব। তোমরা লিখে রাখো টেন্সের আজকে ইনডিফিনিট ফর্ম চলে গেল, 3টে ইনডিফিনিট। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবার সুস্থ দেহ, সুস্থ মন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।